আজকের পৃথিবীতে যেখানে সবাই সহযোগিতা, গ্লোবালাইজেশন এসব নিয়ে কথা বলছে, সেখানে হুট করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ধরুন চীন মার্কিন সংঘাতের মতো ঘটনাগুলো কেন ঘটছে? কেন মাঝে মাঝে মনে হয় যে আন্তর্জাতিক রাজনীতির কিছু নিয়ম আসলে কখনোই বদলায় না? এর উত্তর খুঁজতে গেলে আমাদের প্রায় ৭৫ বছর পেছনে ফিরে যেতে হবে, একজনের কাছে যার নাম হান্স জে মর্গেনথাউ। আর হাতে নিতে হবে তার বিখ্যাত বই পলিটিক্স অ্যামং নেশনস। যে বইটাকে তো আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনসের বাইবেলই বলা হয়। একদম। আর আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য হল মর্গেনথাউয়ের এই যে কঠিন তত্ত্ব, সেটাকে একদম সহজবোধ্য করে তোলা, যেন এর মূল নির্যাসটা সহজে ধরা যায়। ঠিক তাই। আর ভাবুন একবার, এই বইটা লেখা হয়েছিল ১৯৪৮ সালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। মর্গেনথাউ তখন দেখছিলেন যে শুধু আদর্শবাদ বা ভালো ভালো কথা দিয়ে আসলে পৃথিবী চলে না। তিনি বোঝাতে চেয়েছিলেন, বিশ্ব রাজনীতিকে যদি বুঝতে হয় তাহলে পর্দার পেছনের আসল খেলাটা ধরতে হবে। আর সেই খেলাটা হলো ক্ষমতার। ক্ষমতার খেলা। আর আজকের আলোচনায় আমরা এই ক্ষমতার রাজনীতির মূল সূত্রগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা সারাক্ষণ শুনি বাস্তববাদ বা রিয়েলিজম, আন্তর্জাতিক রাজনীতিতে এ শব্দটার মানে ঠিক কি? হান্স মর্গেনথাউ এটাকে কিভাবে দেখেছেন? দেখুন, মর্গেনথাউয়ের বাস্তবাদের ভিত্তিটা দাঁড়িয়ে আছে খুব সাধারণ কিন্তু বেশ শক্তিশালী একটা ধারণার ওপর। সেটা হলো মানব প্রকৃতি। তার প্রথম কথাই হলো রাজনীতি চলে কিছু পাকা নিয়ম মেনে, আর এই নিয়মগুলো এসেছে মানুষের ভেতরের আসল স্বভাব থেকে। মানুষের স্বভাব, সেটা কি রকম? মানুষের স্বভাব কি? সে নিজের স্বার্থ বোঝে, টিকে থাকতে চায় এবং ক্ষমতা চায়। রাষ্ট্রগুলো তার মতে ঠিক মানুষের মতোই আচরণ করে। আন্তর্জাতিক অঙ্গনে এরাই হল মূল খেলোয়াড়। আচ্ছা, ১ মিনিট। আপনি বলছেন মানব প্রকৃতি রাজনীতির মূল ভিত্তি, কিন্তু মানুষ কি শুধুই স্বার্থপর? ইতিহাসে তো আমরা পরোপকার, আদর্শ বা মহৎ কোনো লক্ষ্যের জন্য আত্মত্যাগেরও হাজার হাজার উদাহরণ দেখি। মর্গেনথাউয়ের তত্ত্বে এগুলোর কি কোনো স্থান নেই? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, মর্গেনথাউ এটা অস্বীকার করছেন না। তিনি বলছেন, ব্যক্তিগত জীবনে একজন মানুষ মহৎ হতেই পারেন, আত্মত্যাগ করতে পারেন, কিন্তু যখন একজন রাষ্ট্রনায়ক দেশের প্রতিনিধিত্ব করেন, তখন তার প্রথম এবং প্রধান দায়িত্ব কি? দেশের মানুষের স্বার্থ রক্ষা করা। ঠিক, দেশের কোটি কোটি মানুষের স্বার্থ রক্ষা করা, দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা। সেখানে ব্যক্তিগত মহত্ব দেখানোর সুযোগটা খুব কম। আর এই কারণেই আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রগুলো ব্যক্তিস্বার্থের মতোই জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট দ্বারা পরিচালিত হয়। বেশ, তাহলে আন্তর্জাতিক রাজনীতির মূল খেলোয়াড় হল রাষ্ট্র, আর তাদের চালায় জাতীয় স্বার্থ। এরপর কি? এর পরের ধারণাটি হল নৈরাজ্য বা অ্যানার্কি। অ্যানার্কি, এই শব্দটা শুনলেই তো মাথায় আসে খাওস বা চরম বিশৃঙ্খলা। হ্যাঁ, সাধারণ অর্থে তাই, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে অ্যানার্কির অর্থটা একটু ভিন্ন। এর মানে হল রাষ্ট্রগুলোর মাথার ওপর খবরদারি করার মতো কোনো বিশ্ব সরকার বা আন্তর্জাতিক পুলিশ নেই। জাতিসংঘ তো আছে। জাতিসংঘ আছে, কিন্তু তার ক্ষমতা বেশ সীমিত। তাই প্রত্যেকটা দেশকে নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হয়। অনেকটা পাড়ায় কোনো পুলিশ না থাকলে যেমন প্রত্যেক বাড়িওয়ালাকে নিজের তালাচাবি বা দারোয়ান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হয়, ব্যাপারটা ঠিক তেমনই। আর এই পুলিশবিহীন ব্যবস্থায় টিকে থাকার উপায় কি? টিকে থাকার একমাত্র উপায় হল শক্তি অর্জন করা। শক্তি? হ্যাঁ, কারণ এখানে কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করে না। সবাই একটা ভয়ের মধ্যে থাকে, কখন অন্য দেশ তাকে আক্রমণ করে বসে। এই যে নিরাপত্তাহীনতা, এখান থেকেই জন্ম নেয় ক্ষমতার জন্য নিরন্তর সংগ্রাম বা স্ট্রাগল ফর পাওয়ার। আচ্ছা। তাই মর্গেনথাউয়ের চোখে আন্তর্জাতিক রাজনীতি মানেই হল ক্ষমতার জন্য এক অন্তহীন লড়াই। এই লড়াইটাই রাজনীতির মূল চালিকা শক্তি। বিষয়টা বেশ পরিষ্কার হলো। তাহলে সারসংক্ষেপ করলে দাঁড়াচ্ছে, রাজনীতি চলে মানব প্রকৃতির নিয়ম অনুযায়ী, যেখানে রাষ্ট্রগুলোই মূল খেলোয়াড় এবং তারা জাতীয় স্বার্থে ক্ষমতার জন্য লড়াই করে, কারণ তাদের মাথার ওপর কোনো নিয়ন্ত্রক নেই। একদম পারফেক্ট সারসংক্ষেপ। আচ্ছা, প্রায় শোনা যায় যে মর্গেনথাউ তার পুরো তত্ত্বকে ৬টি মূলনীতিতে সাজিয়েছেন। আমাদের যারা শ্রোতা আছেন তাদের পরীক্ষার প্রস্তুতির মতো করে যদি এই নীতিগুলো এক এক করে একটু ভেঙে বলা যেত, তাহলে খুব ভালো হতো।
অবশ্যই এই ৬টি নীতিকে তো মর্গেনথাউয়ের তত্ত্বের স্তম্ভই বলা যেতে পারে। চলুন এক এক করে দেখি। প্রথম নীতিটা আমরা এর মধ্যেই কিন্তু আলোচনা করে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, রাজনীতি মানব প্রকৃতির ওপর ভিত্তি করে তৈরি কিছু বস্তুনিষ্ঠ আইন দ্বারা চালিত হয়। এই আইনগুলো আমাদের পছন্দ অপছন্দের তোয়াক্কা করে না। ইতিহাস জুড়ে শাসকরা যেভাবে আচরণ করেছেন আজও ঠিক সেভাবেই করেন, কারণ মানুষের ক্ষমতার ক্ষুধা আর নিরাপত্তাহীনতার বোধটা বদলায়নি। তার মানে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া সম্ভব, কারণ খেলার নিয়মগুলো মোটামুটি একই আছে। আচ্ছা, দ্বিতীয় নীতিটি কি? এটাই নাকি সবচেয়ে বিখ্যাত? হ্যাঁ, দ্বিতীয় নীতিটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি হল আন্তর্জাতিক রাজনীতি বোঝার মূল চাবিকাঠি হল ক্ষমতার নিরিখে সংজ্ঞায়িত জাতীয় স্বার্থ। ইন্টারেস্ট ডিফাইন্ড ইন টার্মস অফ পাওয়ার। এক্স্যাক্টলি। কথাটা একটু কঠিন শোনালো, তাই না? একটু তো বটেই। সহজ করে বললে একজন রাষ্ট্রনায়কের মূল কাজ হল দেশের স্বার্থ রক্ষা করা। কিন্তু সেই স্বার্থ কিভাবে রক্ষা হবে? মর্গেনথাউ বলছেন নৈতিকতা বা আদর্শ দিয়ে নয়, বরং ক্ষমতা দিয়ে। অর্থাৎ যে কোনো পররাষ্ট্রনীতি নেওয়ার আগে নেতাকে ভাবতে হবে, এই পদক্ষেপটা আমার দেশের ক্ষমতা বাড়াবে না কমাবে। এটাই একমাত্র প্রশ্ন। একটা বাস্তব উদাহরণ দেওয়া যায়? ধরুন একটি দেশ মানবাধিকার লঙ্ঘনের জন্য অন্য একটি দেশের সমালোচনা করতে চায়, কিন্তু যদি সেই দ্বিতীয় দেশটি তার প্রধান বাণিজ্যিক অংশীদার হয়, তাহলে একজন বাস্তববাদী নেতা কড়া সমালোচনা করার আগে 10 বার ভাববেন। কারণ এতে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। একদম। দেশের অর্থনৈতিক ক্ষমতা কমে যেতে পারে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। এখানে নৈতিকতার চেয়ে ক্ষমতার হিসাবটাই বড় হয়ে দেখা দেয়। কিন্তু এই জাতীয় স্বার্থ বা ক্ষমতার অর্থ কি সবসময় একই রকম থাকে? যেমন 100 বছর আগে যা জাতীয় স্বার্থ ছিল, আজও কি তাই? চমৎকার প্রশ্ন। আর এটাই আমাদের তৃতীয় নীতিতে নিয়ে আসে। মর্গেনথাউ বলছেন ক্ষমতার নিরিখে স্বার্থকে সংজ্ঞায়িত করতে হবে, এই ধারণাটা চিরন্তন। কিন্তু ক্ষমতা বা স্বার্থের অর্থ বা রূপ সেটা স্থির নয়, এটা সময় ও পরিস্থিতি অনুযায়ী বদলায়। যেমন? যেমন এক সময় হয়তো বিশাল সেনাবাহিনীই ছিল ক্ষমতার একমাত্র প্রতীক, কিন্তু আজ তো অর্থনৈতিক শক্তি, প্রযুক্তি। ঠিক, অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত দক্ষতা, সাইবার সক্ষমতা, এমনকি সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাবও ক্ষমতার খুব গুরুত্বপূর্ণ অংশ। তাই জাতীয় স্বার্থের ধারণাটাও সময়ের সাথে সাথে বিবর্তিত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু প্রায়ই একটা অভিযোগ শোনা যায় যে বাস্তববাদীরা নৈতিকতাকে একেবারেই পাত্তা দেন না। এটা কি সত্যি? এই ধারণাটা পরিষ্কার করা খুব জরুরি, আর এখানেই আসছে চতুর্থ নীতিটি। রাজনৈতিক বাস্তববাদ নৈতিকতাকে অস্বীকার করে না, কিন্তু বলে যে ব্যক্তির নৈতিকতা আর রাষ্ট্রের নৈতিকতা এক নয়। এক নয়? না, একে দ্বৈত নৈতিকতা বা ডুয়েল মোরালিটি বলা হয়। একজন ব্যক্তি হয়তো কোনো মহান নীতির জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারেন, কিন্তু একজন রাষ্ট্রপ্রধান কি পারেন দেশের অস্তিত্বকে বিপন্ন করে কোনো নৈতিক অবস্থান নিতে? না, পারেন না। মর্গেনথাউয়ের মতে পারেন না। রাষ্ট্রের জন্য সর্বোচ্চ নৈতিকতা হল তার টিকে থাকা বা ন্যাশনাল সার্ভাইভাল। টিকে থাকার জন্য যা করা প্রয়োজন সেটাই রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তাহলে কি আমরা বলতে পারি যে যখন কোনো দেশ জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করে, কারণ তাতে তাদের অর্থনৈতিক ক্ষতি হবে, তখন তারা আসলে মর্গেনথাউয়ের এই দ্বৈত নৈতিকতাকেই অনুসরণ করছে? দেশের অর্থনৈতিক স্বার্থকে তারা বৈশ্বিক নৈতিকতার উপরে স্থান দিচ্ছে। এক্কেবারে সঠিক উদাহরণ। এটাই দ্বৈত নৈতিকতার মূল কথা। রাষ্ট্র তার নিজের নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, এটাই বাস্তববাদের যুক্তি। আচ্ছা। এখন ধরুন কোনো রাষ্ট্র যদি দাবি করে যে তাদের কাজই হল পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ঈশ্বরের ইচ্ছা পূরণ করা, মর্গেনথাউ সেটাকে কিভাবে দেখবেন? হ্যাঁ, এই প্রশ্নটাই মাথায় আসছিল। অনেক দেশই তো তাদের পররাষ্ট্রনীতিকে একটা মহৎ নৈতিকতার মোড়কে পেশ করে। ঠিক এই পয়েন্টটাই তিনি বলেছেন তার পঞ্চম নীতিতে। বাস্তববাদ কোনো একটি নির্দিষ্ট জাতির নৈতিক আকাঙ্ক্ষাকে মহাবিশ্বের নৈতিক আইনের সাথে এক করে দেখতে কঠোরভাবে অস্বীকার করে। যখন কোনো রাষ্ট্র দাবি করে যে তার লক্ষ্যই হল সার্বজনীন মঙ্গলের প্রতীক, মর্গেনথাউয়ের মতে সেটা আসলে ক্ষমতার আকাঙ্ক্ষাকে নৈতিকতার চাদরে ঢাকার একটা বিপজ্জনক চেষ্টা। বিপজ্জনক কেন? কারণ তখন তারা নিজেদের কাজকে ঈশ্বরের কাজ বলে মনে করে এবং অন্য রাষ্ট্রের স্বার্থকে অনৈতিক বলে উড়িয়ে দেয়।
যা বড় ধরনের সংঘাতের জন্ম দেয়। আচ্ছা, তাহলে রাজনীতিকে যদি নৈতিকতা বা অর্থনীতির চশমা দিয়ে দেখা না যায়, তাহলে একে বিচার করার নিজস্ব মাপকাঠিটা ঠিক কি? এই প্রশ্নটাই আমাদের ষষ্ঠ এবং শেষ নীতিতে নিয়ে আসে রাজনৈতিক ক্ষেত্রের স্বায়ত্তশাসন, মানে অটোনমি অফ দ্য পলিটিক্যাল স্ফিয়ার। মর্গেনথাউ বলছেন, রাজনৈতিক জগৎটা অর্থনীতি, আইন বা নৈতিকতার জগৎ থেকে আলাদা। একজন অর্থনীতিবিদ যেমন সবকিছুকে লাভ ক্ষতির দিক থেকে দেখেন, একজন আইনজীবী যেমন আইনি বৈধতার নিরিখে দেখেন। তেমনি একজন রাজনৈতিক বাস্তববাদীকে যেকোনো নীতিকে একটিমাত্র প্রশ্ন দিয়ে বিচার করতে হবে। হ্যাঁ, আর সেই প্রশ্নটা হল, এই নীতিটি রাষ্ট্রের ক্ষমতার উপর কী প্রভাব ফেলবে, বা হাউ ডাজ দিস পলিসি এফেক্ট দ্য পাওয়ার অফ দ্য নেশন। অন্য সব বিচার এর পরে। এটাই রাজনীতির নিজস্ব ভাষা। এই ৬টি নীতি বোঝার পর মনে হচ্ছে পুরো তত্ত্বের কেন্দ্রেই রয়েছে শক্তি বা পাওয়ার। মর্গানথাউয়ের পাছে শক্তির ধারণাটা আসলে কতটা ব্যাপক, আর এই শক্তির সাথে শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার কিভাবে শান্তি রক্ষা করে? খুব ভালো প্রশ্ন। মর্গেনথাউয়ের কাছে শক্তি কেবল বন্দুক বা ট্যাঙ্ক নয়। তিনি শক্তিকে সংজ্ঞায়িত করেছেন অন্যের মন এবং কাজের ওপর মানুষের নিয়ন্ত্রণ হিসেবে। মানে এটা একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক। একদম। শক্তি বহুমাত্রিক হতে পারে, সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, এমনকি সাংস্কৃতিক। আর এই শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্যই আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার ব্যবস্থার জন্ম। এই ব্যালেন্স অফ পাওয়ার জিনিসটা ঠিক কিভাবে কাজ করে? এটা এমন একটা ব্যবস্থা যেখানে কোনো একটি রাষ্ট্র বা জোট যখন অতিরিক্ত শক্তিশালী হয়ে ওঠে, তখন অন্য রাষ্ট্রগুলো ভয় পেয়ে যায়। স্বাভাবিক। তারা ভাবে আজ বাদে কাল এই শক্তিশালী দেশটি তাদের ওপরও চড়াও হতে পারে। তখন তারা নিজেদের রক্ষা করার জন্য দুটো কাজ করতে পারে। হয় তারা নিজেরা অস্ত্রশস্ত্র বাড়িয়ে শক্তি বাড়াবে, অথবা তারা নিজেদের মধ্যে জোট বেঁধে একটি পাল্টা শক্তিশালী ব্লক তৈরি করবে। আর যখন দুই পক্ষের শক্তি মোটামুটি সমান থাকে? যখন দুই পক্ষের শক্তি মোটামুটি সমান বা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে, তখন কোনো পক্ষই সহজে যুদ্ধ শুরু করতে সাহস পায় না, কারণ যুদ্ধের ফলাফল কী হবে তা নিয়ে একটা অনিশ্চয়তা থাকে। এভাবেই শক্তির ভারসাম্য এক ধরনের ভঙ্গুর শান্তি বা স্থিতিশীলতা বজায় রাখে। ঠান্ডা যুদ্ধের সময়কার ন্যাটো আর ওয়ারশো জোট কি এর একটা ভালো উদাহরণ হতে পারে? একদম পারফেক্ট উদাহরণ। সোভিয়েত ইউনিয়নের শক্তিকে ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো জোট তৈরি করেছিল। বর্তমানেও অনেকে মনে করেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তিকে প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কোয়াড জোটও এক ধরনের শক্তির ভারসাম্য তৈরির চেষ্টা। আচ্ছা। মর্গেনথাউয়ের মতে এটাই আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক নিয়ম। তাহলে এই ব্যবস্থায় জাতিসংঘ বা আন্তর্জাতিক আইনের ভূমিকা কি? মর্গেনথাউ কি এগুলোর ওপর কোনো আস্থা রাখতেন? সত্যি বলতে প্রায় শূন্য। তিনি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মতো সংগঠনের ক্ষমতা নিয়ে খুবই সন্দিহান ছিলেন। তার যুক্তিটা খুব সরল। এই সংস্থাগুলোর আইন প্রয়োগ করার মতো নিজস্ব কোনো পুলিশ বা সেনাবাহিনী নেই। ঠিক। ফলে যখনই কোনো শক্তিশালী রাষ্ট্রের জাতীয় স্বার্থের সাথে আন্তর্জাতিক আইনের সংঘাত হয়, তখন রাষ্ট্র নির্দ্বিধায় তার স্বার্থকেই বেছে নেয়। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখানোর উদাহরণ তো ইতিহাসে কম নেই। তাই তার মতে আন্তর্জাতিক আইন বড়জোর কূটনীতির একটি হাতিয়ার, কিন্তু রাষ্ট্রগুলোর আচরণ নিয়ন্ত্রণের কোনো কার্যকর উপায় নয়। সব মিলিয়ে মর্গেনথাউয়ের তত্ত্বটা বেশ হতাশাবাদী এবং ঠান্ডা মাথার হিসাব বলে মনে হচ্ছে। কিন্তু এই তত্ত্ব তো প্রায় ৭৫ বছরের পুরনো। আজকের বিশ্বে যেখানে অর্থনৈতিক নির্ভরশীলতা, তন্ত্রাবেদ, সাইবার অ্যাটাক, মানে অরাষ্ট্রীয় সংগঠনের এত প্রভাব, সেখানেও কি এই তত্ত্ব সমানভাবে প্রাসঙ্গিক? এর মূল সমালোচনাগুলোই বাকি। এটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। সমালোচনা অবশ্যই আছে, এবং সেগুলো বেশ জোরালো। প্রথমত, এই তত্ত্বটি বড্ড বেশি রাষ্ট্রকেন্দ্রিক বা স্টেট সেন্ট্রিক। আজকের পৃথিবীতে গুগল, ফেসবুকের মতো বহুজাতিক কর্পোরেশন বা আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীর যে বিরাট প্রভাব, ইনর্মাস। হ্যাঁ, তা মর্গেনথাউয়ের তত্ত্ব পুরোপুরি উপেক্ষা করে। মজার ব্যাপার হলো, মর্গেনথাউ যখন লিখছিলেন, তখন হয়তো কোনো কোম্পানির শক্তি একটা দেশের চেয়ে বেশি হতে পারে, এটা কল্পনারও বাইরে ছিল।
আর আজ তো অ্যাপল বা অ্যামাজনের বাজেট অনেক দেশের জাতীয় বাজেটের চেয়েও বেশি। ঠিক তাই, এটা তার তত্ত্বের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আর কোনো সমালোচনা? দ্বিতীয় বড় সমালোচনা হলো এটি অর্থনৈতিক নির্ভরশীলতা এবং সহযোগিতার সম্ভাবনাকে যথেষ্ট গুরুত্ব দেয় না। আজকের বিশ্বে দেশগুলো বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে একে অপরের সাথে এতটাই জড়িত যে বড় ধরনের যুদ্ধ করাটা আগের মতো সহজ নয়। নিজের পায়ে কুড়াল মারার মতো অবস্থা হয়। একদম। তৃতীয়ত, ইএইচ কার্ডের মতো সমালোচকরা মনে করেন এই তত্ত্বটি একটি স্ব-সমর্থক চক্র বা টটোলজি। টটোলজি মানে? এটি বলে যে রাষ্ট্রগুলো ক্ষমতার জন্য লড়াই করে, আর যখন তারা লড়াই করে তখন তত্ত্বটি বলে, দেখো আমি ঠিক বলেছিলাম। এটি বাস্তবতাকে নতুনভাবে ব্যাখ্যার চেয়ে নিজের তত্ত্বকেই বারবার প্রমাণ করার চেষ্টা করে। এত সব জোরালো সমালোচনার পরেও তত্ত্বটি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আজও এত গুরুত্বপূর্ণ কেন? এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? কারণ এত পরিবর্তন সত্ত্বেও কিছু মৌলিক বাস্তবতা আজও অপরিবর্তিত। রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতার জন্য নিরন্তর সংগ্রাম এবং জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দেওয়ার ধারণাটি আজও ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক। যেমন? আজকের রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর সবচেয়ে বড় জীবন্ত উদাহরণ। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কিভাবে নিরাপত্তা এবং ক্ষমতার লড়াই নৈতিক আদর্শ, আন্তর্জাতিক আইন বা অর্থনৈতিক যুক্তিকে ছাপিয়ে গেছে। আজও পৃথিবীর বড় বড় দেশের পররাষ্ট্রনীতি প্রণীত হয় ঠান্ডা মাথার ক্ষমতার হিসাব নিকাশ মাথায় রেখেই। এই কারণে মর্গেনথাউয়ের কাজ আমাদের একটা কঠিন সত্য বারবার মনে করিয়ে দেয়। পৃথিবীতে স্থায়ী শান্তি অর্জন করা অত্যন্ত কঠিন, আর ক্ষমতার রাজনীতিকে উপেক্ষা করে বিশ্বকে বোঝা প্রায় অসম্ভব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা হান্স মর্গেনথাউয়ের বাস্তববাদের মূল ভিত্তিগুলো বেশ পরিষ্কারভাবে বুঝতে পারলাম। মানব প্রকৃতি থেকে রাজনীতির জন্ম, ক্ষমতার নিরিখে জাতীয় স্বার্থকে বিচার করা, তার বিখ্যাত 6টি নীতি এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষার জন্য শক্তির ভারসাম্যের গুরুত্ব। এই ধারণাগুলো বিশ্বকে দেখার একটা ভিন্ন কিন্তু শক্তিশালী কাঠামো দেয়। এই তত্ত্ব আমাদের শেখায় যে আন্তর্জাতিক সম্পর্ককে শুধু আদর্শের রঙিন চশমা দিয়ে দেখলে চলবে না, এর কঠিন এবং কখনো কখনো নিষ্ঠুর বাস্তবতাকে স্বীকার করে নিতেই হবে। একদম। আর এই আলোচনার শেষে একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। মর্গেনথাউ যখন জাতীয় শক্তির উপাদান নিয়ে কথা বলেছিলেন, তখন তিনি ভূগোল, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা বা সামরিক প্রস্তুতির মতো বাস্তব, দৃশ্যমান বিষয়গুলোর কথা বলেছিলেন। কিন্তু আজকের এই ডিজিটাল যুগে, যেখানে তথ্যই একটি বড় অস্ত্র, যেখানে একটি দেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ন্যারেটিভের যুদ্ধ বা হাইব্রিড ওয়ারফেয়ার চালানো সম্ভব, সেখানে মর্গেনথাউ আজ বেঁচে থাকলে শক্তি বা পাওয়ারকে কিভাবে সংজ্ঞায়িত করতেন? ইন্টারেস্টিং প্রশ্ন। তার বাস্তববাদের কি একটি সপ্তম নীতির প্রয়োজন হতো, যা এই নতুন ডিজিটাল বা তথ্যভিত্তিক শক্তিকে ধারণ করতে পারে? এই প্রশ্নটি ভবিষ্যতের বিশ্লেষকদের জন্য